আর এরপরেও আমরা ইপিজেড কর্তৃপক্ষকে ডেকেছি। এবার আর ইপিজেড কর্তৃপক্ষ এখানে আছেন এবং এভারগ্রিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বিষয় ওনারাও আসছেন। আমরা প্রথমে একটু যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা বলেন যে কোন দাবিটা এখনো আপনাদের অপূর্ণ রয়েছে, যৌক্তিক দাবি যেগুলো মেনে নেওয়া হয়েছিল তার মধ্যে যদি কোনোটা থাকে সেটা আমরা শুনবো। একজন একটু বলেন, কে বলতে চান? হ্যাঁ, হ্যাঁ, ভাই গেছে। 23 দফা তো এখানেই আছে, আমরাই পরে বলতে হবে। বলো না, বলো। আমি বলতেছি যে বার্তা দাবি হচ্ছে, এক নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল বাবু সহ দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 2 নম্বরে এভারগ্রিন, আমি একটু দাবিগুলো পড়ে শুনে এনাদের পক্ষ থেকে। এভারগ্রিন অথরিটি শ্রমিকদের সকল দাবি মেনে নিতে লাগবে, যেমন ওনারা 23 দফা দাবি করেছিলেন অতীতে। জনাব শফিকুল ইসলাম এভারগ্রিন বা ইপিজেড এর কোন কারখানা কর্মচারী নন, তাহলে তাকে গ্রেফতার করা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা কেন হলো, কোন এখতিয়ার বলে? তিনি এভারগ্রিনে কর্মরত শ্রমিক সাইফুল ইসলাম বাবুর পিতা, অর্থাৎ তিনি অভিভাবক। তাকে অত্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি, অসম্মান এবং মিথ্যা মামলা দায়েরের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে লাগবে। 4 নম্বর, এভারগ্রিন কারখানা সহ সকল ইপিজেড এর সকল কারখানা শ্রম আইন ও কারখানা আইন অনুযায়ী পরিচালনা করতে লাগবে। 5 নম্বর, এভারগ্রিন কারখানা সহ সকল কারখানায় শ্রমিক কর্মচারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, গালাগালি, মিথ্যা মামলা ছাঁটাই ইত্যাদি নানা বেআইনি কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে লাগবে। 6, যখন তখন কারখানা বন্ধ ঘোষণা করা চলবে না। 7, শ্রমিকদের সকল দাবি মালিক পক্ষ ও ইপিজেড কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ব্যবস্থা করতে লাগবে। 8, ইকো ইন্টারন্যাশনাল কারখানা শ্রমিক হাবিব হত্যার বিচার করতে হবে, নিহতের পরিবারকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। 9, শ্রম আইন অনুযায়ী মঞ্জুরি বোর্ড ঘোষিত মজুরি সকল কারখানায় কার্যকর হতে হবে। 10, ইপিজেডের শ্রমিকদের আইন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার কার্যকর করতে হবে, ঘোষিত মঞ্জুরি বাড়িয়ে সকল কারখানায় কার্যকর করতে হবে। 11, শ্রমিক হত্যা শফিকুল ইসলাম সাইফুল ইসলাম বাবু সহ অজ্ঞাতনামা সকলের নামে অন্যায় ও অবৈধভাবে দায়ের করা মিথ্যা মামলায় হয়রানি ও মানহানির ক্ষতিপূরণ দিতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারবর্গের প্রতি ক্ষমা প্রার্থনা করতে হবে। 12, লাস্ট, ইপিজেড কোন যুদ্ধক্ষেত্র নয়, এই এলাকা থেকে অবিলম্বে যৌথ বাহিনী প্রত্যাহার করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা এই যে দাবিগুলো আমরা শুনলাম, প্রত্যেকে যার যার স্থান থেকে সেটা আমরা ক্লারিফিকেশন দিব, কোনটা করা যাবে কোনটা করা যাবে না এবং কোনটা কতদিনের মধ্যে করবে সেটা। আমাদের মধ্যে ইতিমধ্যে সাইফুল মুক্ত হয়ে এসছেন, তার বাবা সহ এসছেন। আমরা তাদের একটু কথা শুনি। হ্যাঁ, দুজনে একটু পরিচয় দিয়ে আপনাদের যদি কোনো কথা থাকে বলতে পারেন। সাইফুল, বলো বলো, মাইকটা নাও। কথা বলছেন সাইফুল ইসলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইদুল ইসলাম সাইফুল।
আমার বাসা হচ্ছে সোনারায় বাউরাট, উত্তর বসুরপুর। আমার বাবা এখানে আছে। বলো বলো। ছোট্ট একটা ভুলের কারণে আজকে, সেটা আমার নিজের ভুলের কারণে এরকম একটা অবস্থা হয়েছে। সেজন্য আমি ক্ষমা প্রার্থী সবার কাছে। আর সবচেয়ে বেশি সহযোগিতা করছে পুলিশ বাহিনী, তারপর অ্যাডভোকেট, তারপর বিভিন্ন দলের নেতারা আমাকে অনেক সহযোগিতা করছে শুরু থেকে শেষ পর্যন্ত। আর আমাকে কোনো রকম কোনো কিছু করা হয়নি। তারা খুব সুন্দরভাবে অনেক সুন্দর ব্যবহার করে আমাকে ব্যবস্থায় রাখছে। কিছু বলতে না, তোমার বাবা কিছু বলবে। কিসের জন্য আপনাকে গ্রেফতার করা হলো বা কি একটু উনি হয়তো একটু বাইরে ইয়েতে ছিলেন, আমি ডিটেল না বুঝলেও ওনার যে কথাটুকু বলেছেন আমার মনে হয় যে আমরা অন্য দাবিগুলো নিয়ে কথা বলবো। তো তবে আপনার যদি শ্রমিক অথবা ইপিজেড শ্রমিকদের মানে কথা বলা আছে যে ওনারা কি যাবে চাকরি, আপনার কোনো আহ্বান আছে কিনা? হ্যাঁ বলো। ঠিক করেন কে বলবেন? ওনার পরিচয় দেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমার বাড়ি হচ্ছে খানসীমা উপজেলা এবং 3 নম্বর আঙ্গারপাড়া ইউনিয়ন আমার বাড়ি। সাইদুল ইসলাম সাইদুল আমার ভাগিনা, আমার বোনের ছেলে, সে একমাত্র ছেলে আর কি। যাই হোক, আমি আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বপ্রথম সেটা হচ্ছে শ্রমিক ভাইদের প্রতি এমন কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যা বলে আমি শেষ করতে পারবো না। সেই দিক থেকে আরো কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন এবং সাংবাদিক বৃন্দ ভাই বোনেরা যারা আছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সমবেদনা, তাদের যে পারিশ্রমিক তার সমবেদনা আমিও জানাচ্ছি। যাই হোক, আমি আমার মনের দিক থেকে এতদিন শঙ্কিত ছিলাম, আজকে আমি আনন্দিত। এতেই শেষ না, আমি স্পষ্ট করে বলতেছি শ্রমিক ভাই বোনদের, উত্তর ইপিজেড আমাদের জন্য একটা রত্ন। উত্তর ইপিজেড আমাদের জন্য একটা রত্ন, উত্তরবঙ্গের জন্য। এই মঙ্গাপীড়িত এলাকা আমাদের গোটা বাংলাদেশ আমাদেরকে চিনে যে আমরা মঙ্গাপীড়িত এলাকার লোক। আজকে উত্তরবঙ্গে এই উত্তর ইপিজেড স্থাপিত হওয়ার পর থেকে আমরা অর্থনৈতিক অবস্থায় অনেক সচ্ছল ইনশাআল্লাহ, এবং আগের তুলনায় আমরা অভাব অনটনে থাকতে পারি না। আমরা দুমুঠো হয়তো মাছ ভাত ইনশাআল্লাহ আমরা খেতে পারি। সেই দিক থেকে এটাকে বাস্তবায়ন করা থেকে যাবতীয় কার্যক্রম যারা এতদিনে করছেন তার প্রতি আমি একজন দেশের পুত্র মানুষ হইয়া তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। এত সুন্দর একটা অর্থনৈতিক জোন আমাদের এদিকে তৈরি করার জন্য, সকলের জন্য। যাই হোক, আমি সেদিক যাব না। আমি শ্রমিক ভাই বোনদের একটা কথাই বলবো, আমার ভাগিনা সাইফুল ইসলাম যা করছে আপনাদের জন্য তার প্রতিদান আপনারা দিয়েছেন। গত সেপ্টেম্বর মাসে যে আন্দোলন হয়েছিল, আন্দোলনে সে মুখ্য ভূমিকা পালন করছে, এবং আমার জানা মতে যারা সাংবাদিক ভাই বোনেরা যারা সেখানে হয়তো ফুটেজ তৈরি করছিলেন তারা জানেন অপ্রীতিকর ঘটনা ছাড়া আন্দোলনটা সুসম্পন্ন হয়তো ছাত্রের মাধ্যমে এটা বাস্তবায়িত হয়েছে, যাদের দাবি সম্পূর্ণ যে দাবিগুলো ছিল। ইনশাআল্লাহ এটাও আল্লাহ তাআলার হাতে একটা অশেষ রহমত। যাই হোক, সেদিক থেকে আমি আরো বলতে চাই
যে আপনারা যারা কর্মরত আছেন এখনো উত্তরা ইপিজেডে, আপনারা বাবুকে বাড়ি করার জন্য আপনারা যথেষ্ট পরিশ্রম করছেন। অথবা স্যারদের আপনারা কিন্তু চাইলে কখনো হইতো না। একটা প্রতিটা আইনের একটা প্রক্রিয়া আছে। একটা কাজ ঘটে গেছে, ভুলে হোক বা ভালোই হোক, ভুল করে যেটাই হোক না কেন ঘটে গেছে, সেটাকে আমি পাইতে গেলে প্রক্রিয়ার মাধ্যমে আমাকে যাইতে হবে। আমি গত রাত এখানে রাত 3টা পর্যন্ত নীলফামারীতে আমি অবস্থান করি এবং অনেক অ্যাডভোকেটের সাথে আমি কথা বলছি। তেনারা আমাকে এক কথাই বলছে যে আইনের ধারা আছে, এই আইনের ধারায় নীলফামারী জেলায় তার জামিনযোগ্য হবে কিনা আমরা সন্দেহজন। যাই হোক, আমি এক কথাই বলছি, স্যার এখানে না হবে, আমি ঢাকায় যাব, হাইকোর্টে যাই থেকে তাকে জামিন করবো। যাই হোক, একমাত্র সে তার সন্তান, তার পরিবারে একমাত্র কর্মক্ষম। তার বাবা একজন হচ্ছে ক্ষুদ্র একজন কাঁচামালের ব্যবসায়ী। সে অত এলাকা আমার পরিবারের সঙ্গে তার আত্মীয় হওয়ার পর থেকে আমি জানি, আমার পর থেকে তার এলাকায় বিন্দু পরিমাণ যদি কোনো লোক প্রমাণ দিতে পারে শফিকুর রহমান একজন উদ্ভট একটা, হয়তো আমি জেলা প্রশাসক স্যারের কাছে ক্ষমা প্রার্থনা, হয়তো বলতে আমি ছেলে মাজা বলতে আমার হয়তো অনেক ভুল হতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আগে আমি ক্ষমা চাচ্ছি। যাই হোক, সর্বপ্রথম যখন সাইফুল ইসলাম সে নিখোঁজ হয়ে গেল, সর্বপ্রথম তো আত্মীয় স্বজনের বাড়িতে সংবাদ যাবে, সকল পরিবারে শোনাবো তোমাদের বাসা গেছে নাকি, সবাইকে বলতে সাইফুল তোমাদের বাসা গেছে নাকি। সবাই আমাদের আত্মীয় স্বজনের বাসা যখন খুঁজাখুঁজি করে আমরা যখন পেলাম না, তখন তার ফোন কিন্তু অন ছিল, ফোনটা সবসময় খোলা ছিল দিনের বেলা ইনশাল্লাহ। আমার ফোন থেকে আমি ফোন দিচ্ছি অনেক কয়েকবার, কিন্তু সে ফোনটা রিসিভ করে নাই। কে করে নাই, কিভাবে করে নাই, সেটা আমরা কিন্তু আমরা আদৌ জানি। সেদিক থেকে আমরা বেলা শেষে আমরা রাত্রে আসলাম আপনার থানাতে আমরা আসলাম যে আমার ছেলেটাকে তার বাবা আসছে এবং তার পাশাপাশি ওর খালু এসেছিল। আমি সেখানে ছিলাম না আর কি, আমি আসতে পারি নাই। তারা আইনের কাছে, তারা সর্বপ্রথম আইনের কাছে আশ্রয় নিচ্ছে। আচ্ছা, আমি এখানে বিক্ষোভ, আপনারা সবাই আছেন, কোন বাপ মা কখনো চাবে যে আমার ছেলেটাকে আমি নিজে আত্মগোপন করে, সে নিজে আত্মগোপন করে তার থানায় আসি সে ডায়েরি করবে? কখনো চাবে না এই বিষয়টা। তো যাই হোক সেই জায়গা থেকে থানায় আমরা আসি ডায়েরি করলাম। ডায়েরি করার পরে থানায় সর্বপ্রথম ডায়েরি করা মানে স্যারের কাছে সর্বপ্রথম পরামর্শ চাওয়া হয়েছে। স্যার এক কথা বলছে মানে কোনো ইয়া ছাড়া, লিখিত তথ্য ছাড়া আমরা আহত আইনের ব্যবস্থা নিতে পারবো না। তো যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না। তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি তার অভিভাবকের পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থনা এবং জোর ক্ষমা প্রার্থনা করতেছি। আর প্রতিটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে। অত শ্রমিকরা যারা আজকে বলতেছে যে তাকে আমরা নিঃশর্ত ভাবে নিয়ে যাব, সেখানে কোনো শর্ত থাকবে না, তো সেটা তো আমার দিক থেকে আমি যতটুকু জানি সেটা সম্ভব না। এই কারণে সম্ভব না, তেনারা যেটুকু এজাবত করছে এটা অসম্ভব কাজ করছে, যেখানে জামিন হওয়ার কথা না। জাহাঙ্গীর ভাই, আমি একটু থামাই। কালকে রাতে কিন্তু আপনার সাথে আমার 2-3বার কথা হয়েছে। আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে ইনশাল্লাহ আগামীকালকে আপনার দুলাভাই এবং ভাগিনাকে আমি ইনশাল্লাহ জামিন করে দিয়ে বিকালে আপনার হাতে তুলে দেবো। এই কথাটা কিন্তু আমি কালকে বলেছিলেন, এখানে জামিন হবে। আমার এখানে একটু সংখ্যা ছিল, আমি একজন ছোট্ট সরকারি কর্মচারী, আমি ছোট। যাই হোক, আমি এতে চাকরি করি। আমাদের মধ্যে একটু সংখ্যা কাজ করছিল। আমার ভাইরা সে যে দোষ করি থেকে থাকে, তদন্তের মাধ্যমে বেশ দোষ করে থেকে থাকে, তারা শাস্তি সে এখানে পৌঁছুক, আপত্তি নেই আমার। কিন্তু একই ধারে আমার ভগ্নিপতি কি ফেলেছে, আমি তার জামিন যখনই বলছি যে না যোগ্য, আমার মাঠে কিন্তু শিকার ভেঙে গেছে। এই কারণে আমি চিন্তা করতেছি যে আমি কোন দিকে দৌড়াবো, আমি করতেছি কিনা এই কেসে। আমাদের মধ্যে একটা সংখ্যা ছিল। যাই হোক, সেদিক থেকে আমি আপনাকে কিন্তু ক্লিয়ার করতে পারিনি। তো যাই হোক, এটাই হচ্ছে আমার মূলত কথা। আমার যে ভগ্নিপতি আছে, হয়তো আমার ভাগিনা আছে, এই কেসটা দ্রুত যেন নিষ্পত্তি করা হয়, সেদিক থেকে কিভাবে করা হয় এবং অল্প দিনের মধ্যে কিভাবে করা হয়, আমি সকলের কাছে এবং গুণীমানী যে সমস্ত লোক আছেন, সাংবাদিক ভাই আছেন, বিশেষ করে আমাদের জেলার যে অভিভাবক, আমি মনে করবো আমাদের আইনের যে অভিভাবক স্যার আমাদের আছে, তার কাছে আমি বিনীত অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।
এক মিনিট মামুন, এক মিনিট। ওই যে আপনার ভাগনা উনি একটু আগে মাইক নিয়ে একটা কথা বললো, আমার একটা ছোট্ট ভুলের জন্য আমাদের খুব কৌতূহল, এই ভুলটা কি? আসলে আমার ভুল যেটা ছিল সেটা হয়তো কোন একদিন ওটা আমারই ভুলে, ওটা কোনো কারোর কাছ থেকে না। আর কথা হচ্ছে আমি আমার কথাটা তুমি বুঝতে পারছো? ভুলটা কি ও, তোমার? ভুলটা আমার নিজের একটা হোক, এটা আমি পরে বলবো, এখন না বলি পরে বলবো। এক মিনিট বাবা, এক মিনিট বলতে দাও, আমাকে 1 মিনিট কথা বলতে দাও। এই তোমার একটা ছোট্ট ভুল তুমি বললে, এই ভুলটার জন্য এই যে আজকের এই টোটাল পরিস্থিতিটা দাঁড় হইল তোমার একটা ভুলের জন্য, তুমি নিজেই স্বীকার করছো। এই ভুলটা কি বাবা? কি ভুল? উনি বলুক, উনি বলুক। তোমারটা তুমি বলো, তোমারটা তুমি বলো, কি ভুলটা কি আমরা শুনি একটু। হ্যাঁ হ্যাঁ, ও বলো। তো এখানে যারা শ্রমিক ভাই বোন আমাদের আছেন, তো সবার প্রতি আমি কৃতজ্ঞ। তো আমি চাই আমাদের উত্তরবঙ্গে উত্তর ইপিজেড অনেক বড় একটা স্বপ্ন বলা যায়। এই উত্তর ইপিজেডের মাধ্যমে আমাদের উত্তরবঙ্গের যে অভাবনীয় একটা এলাকা ছিল সেটা আজকে অনেক উন্নত উন্নয়নশীল একটা এলাকা হয়েছে। তো আমরা চাই না যে কোনো কারণে বা কোনো সমস্যার কারণে আমাদের ইপিজেডে কোনো সমস্যা হোক বা একদিনও ইপিজেডটা বন্ধ থাকে, এটা আমরা কেউ চাই না। সবার কাছে আমার অনুরোধ, আপনারা কেউ উস্কানিমূলক কথা বা কেউ মিথ্যা কথা, আমার পক্ষবিরুদ্ধ কোনো কথা আপনারা কানে নেবেন না। আমি ভালো আছি, ভালোভাবে আমি বাইর হয়েছি, কেউ আমাকে কোনো কিছু করেনি, সবাই আমাকে সহযোগিতা করছে। আমি চাই আগামীকাল থেকে আবার উত্তরা ইপিজেড আগের মতো চালু হবে। ধন্যবাদ। আমি আপনারা যারা ইপিজেড থেকে আসছেন সবাই, আপনাদের প্রতি এরকম ভুল যদি কেউ করতে থাকে, আপনারা এরকম মিছিল করতেই থাকবেন। আমি তো আস্তে আস্তে বলতেছি, তাহলে আপনাদের এই যে গোটা জেলাটা, আজকে গোটা জেলা গোটা প্রশাসন যেভাবে আপনারা আসছেন বুঝছেন, তাহলে আপনাদের এই আশাটা, 1 মিনিট কথা পিছনে, আপনাদের এই আশাটা সঠিক হয়নি। ওনার ভুলটা আগে চিহ্নিত করা উচিত ছিল। এরকম যদি কেউ ভুল করে, এই ভুলগুলো নিয়ে আপনারা প্রতিবারে আসবেন, প্রতিবারে বন্ধ হবে, প্রতিবারে প্রশাসন যাবে, প্রতিবারে পলিটিক্যাল লোক যাবে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা কেন বুঝতে চান না? এই আমরা কিন্তু আপনাদের সন্তান। এই জিনিসটা কোন রকম ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা রিফ্লেক্টটা কোথায় যায় দাঁড়াবে আমরা বুঝতে পারবো। আর সবচেয়ে অদ্ভুত ঘটনা, আপনাদের এখানে আন্দোলন করেন, কোন নেতৃত্ব নাই, কাকে দেখে কথা বলা যায় না। কে আপনাদের নেতৃত্ব দেয়? এর আগে যে ঘটনা ঘটলো, গোটা প্রশাসন থেকে শুরু করে আপনাদের মাঠে আমরা ডাকতেছি যে 5 জন লোক আসেন, 5 জন লোক আসেন, 6 জন লোক আসেন। আজকে তো আপনাদের সালাম দিতেছি যে আপনারা তো আসছেন, 10 জন হইল, সেদিন কিন্তু 5 জনও আপনারা আসেন না। সমস্যা হইতেই পারে, আপনার বাড়িতেও সমস্যা হয়, আমার বাড়িতেও সমস্যা হয়। এইটার জন্য আলোচনা হচ্ছে একমাত্র মাধ্যম, যেটা সমাধান টানার। সেই সমাধানের জায়গাগুলো তো আপনারা জানবেন। এই আন্দোলন করলেন, রাজপথ করলেন, মিছিল করলেন, একটা মার পক্ষে দাঁড়াইলেন, যার পর্যন্ত যাবে সে নিজে বলতেছে আমার একটা ছোট্ট ভুলের জন্য আমি দুঃখিত। আপনাদের কাছে আমাদের নিজে নিজে বলুন। না, আমাকে কেউ নিয়ে যায়নি, আমি নিজেই বললো উনি বললো
যে আমাকে কেউ নিয়ে যায়নি, অপহরণ করে, আমি নিজে নিজে বাড়িতে নিয়ে গেছি। আমি নিজে থেকেই বাড়ি থেকে বের হয়ে গেছি, তো আমাকে কেউ অপহরণ করেনি আর অজ্ঞান করতে আমি নিজে আবার চলে আসছি। আর আমি চাচ্ছি বর্তমানে যে সমস্যাটা চলতেছে এটা শেষ হয়ে যাবে, একটা সমাধান হোক, আমরা আবার আগের মতো যেতে চাই, হাজার হাজার লোক সেখানে চাকরি করে একদিন বন্ধ থাকলে আমাদের যেমন ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতি কোম্পানিরও আছে। তো আমি চাই আগামীকাল থেকেই আমাদের উত্তরা ইপিজেড আবার আগের মতো চালু হোক। আর আমাদের শ্রমিকদের উপর যেগুলা মানে যৌক্তিক দাবি যেগুলা এগুলা মেনে নেই। আমার হাবিব ভাই মারা গেছে, ওনার ক্ষতিপূরণ, যারা আহত হয়েছে এরা সঠিকভাবে চিকিৎসা পাক, এটাই আমার আবেদন। আর একটা কথা, আজকের এই যে সমস্যাটা আমি আমার বাবা আছি, এই মামলাটা যেন খুব দ্রুত শেষ হয়ে যায়, এটাই আমার আবেদন। আর সকল শ্রমিক ভাই বোনদের প্রতি আমার আবারও অনুরোধ, আপনারা কেউ বিশৃঙ্খলা কোনো ভাঙচুর কোনো কিছু করবেন, সবাই আগামীকাল সকালবেলা নিজ নিজ কর্মস্থলে যোগদান করবেন। সেই কথাটা নিচেকে বলতে হবে, নিচে অনেকগুলো বলুক না। ইনি একটু কথা বলতে চাচ্ছেন, অনেকক্ষণ থেকে সুযোগ দেওয়া, মৃত্যু আপনি কথা বলবেন। আমরা আসলে একটু কাইন্ডলি একটু শুনবো, শুনবো কোনটা যে দাবিগুলো বলছেন না, কয়েকটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। প্রথম যে মামলা সংক্রান্ত যে বিষয়গুলো এগুলো ক্লিয়ার হয়ে গেছে, যে কেন ওইটা না নিয়ে ইপিজেডের কাছে অথবা আমাদের যে এভারগ্রিনের কাছে যে আপনাদের বলছেন যে কোন কোন দাবিটা, যে 23 দফা অথবা অন্যান্য যে দাবিগুলো আছে সেটা নিয়ে আমরা একটু এভারগ্রিন এবং ইপিজেডের কাছে একটু কথা শুনি, তাই না? আমার মনে হয় যে এটা শর্ট করা উচিত। ওই জায়গাটা ক্লিয়ার করা উচিত। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সাইদুল সাহেব, তুমি যারা ক্লিয়ার করে তুমি এখানে একটা কথা বলতে দাও, ওদেরকে শোনাতে বলো না, বলো না একটা করে বলো। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুটো কথা বলতে চাই। তো আমি নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছি, নিজেই আছি, আর গায়ে যে কাদা গুদা ছিল এগুলা আমি নিজেই গায়ে লাগছে, পড়ে গেছিলাম। আর আমাকে কেউ অজ্ঞান করেনি, কেউ অপহরণও করেনি। আর যেটা আমি আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। না না, এর আমার সমস্যার কারণে এভারগ্রিন কোম্পানির পক্ষ থেকে কোনো কিছু হয়নি। আর একটা কথা, আমি গেছি ঠিক আছে, কিন্তু চাঁদাবাজের কথা উঠছে এখানে, আমরা কিন্তু কেউ চাঁদাবাজি করি নাই, কেউ আমাদের নামে চাঁদাবাজি মামলাটা কিন্তু চাঁদাবাজি, আমরা তো চাঁদাবাজি করি নাই, আমরা সহজ সরল ভাবে চাঁদাবাজি কেন করবো, আমরা কিন্তু করি নাই। আচ্ছা আপনাকে বলবেন নাকি? আচ্ছা, এভারগ্রিনের যারা আছে যে অনেক ভলিবল দল খেলতে ঠিক না ছিল। আচ্ছা, আমরা একটু সংক্ষিপ্ত করবো, যেহেতু সাইফুল লীগের সঙ্গে ওই দিক দিয়ে বেরোতে পারতাম না আমরা। মিডিয়া করে ইয়ে করে প্লিজ, কি মামলা হয়েছিল আমার হারা যায়।
সহযোগিতার কারণে আজকে সাইফুল ভাই এবং তার বাবা মুক্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই আপনাদের সামনে একটু ভাই মিডিয়া ভাই একটু বুঝে না একটু কথাটা বড় শুনতে হবে। এই জায়গাটা একটু কথা বলতে পারবে একটু আপনারা একটু শোনেন, 1 মিনিট কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা আমাদের সাইফুল ও তার বাবাকে ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ভুলের কারণে বা যে কোনো কারণে হোক আজকে একটা বিশৃঙ্খলা ঘটেছে। এই সাইফুল এবং সাইফুলের বাবা কারাগারে ছিল। আমরা আইনজীবী সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রশাসন এবং ডিসি মহোদয় সহ সকলের সহযোগিতায় আজকে আমরা সাইফুল ও তার বাবাকে জামিনে মুক্তি করে নিয়েছি। জামিন হয়েছে, আমাদের উপরে কথা হয়েছে। এবার শুনতে পারেন আমরা কি করবো আমাকে কথা বলতে দিন। আমি যদি কথা না বলি তাহলে বুঝবেন না আপনারা। আরে একটু সাইড আপ সামনে, আমি একটু কথা বলি। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমার অন্তরের স্থল থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের এই ঋণ আমি জীবনও শোধ করতে পারবো না। আমরা শ্রমিক ভাইরা ভাবেই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার কথা শোনেন, আপনারা কেউ উত্তেজনামূলক কথা বলবেন না, কেউ উত্তেজনা হবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি ভালো আছি, আমার বাবা ভালো আছে। আর প্রশাসন, পুলিশ প্রশাসন, তারপর বিভিন্ন দলের নেতা কর্মীরা, উকিল, আদালত, যেমন ভাইয়েরা আছে, সবাই আমাকে পর্যাপ্ত পরিমাণ হেল্প করছে। আর কোনো কিছুর কমতি রাখে নাই, আমার সবকিছুই আমার ভালোভাবেই করছে। তো ওদের সহযোগিতা আর আপনাদের সহযোগিতা, এর জন্যই আমি আজকে বার হয়ে আছি। তো আমার যে মামলা ছিল এটা শেষ করে দিয়েছে, আলোচনা হচ্ছে শেষ করে দিয়েছে। আর শুধু আমারটাই না, এইগুলো বিষয় নেওয়ার কারণ আমি মামলা হবে না। আমাদের যেগুলো দাবি ছিল দাবি ওরা মেনে নিয়েছে। আর
যারা আহত আছে সবচেয়ে দোয়া করবো আমরা আহত ভাইদের, যারা আহত আছে তাদের চিকিৎসার জন্য দেওয়া হয়। আর নিয়ত হাবিব ভাইয়ের ক্ষতিপূরণ আমরা অবিলম্বে চাই, পরিপূর্ণ। আর হাবিব ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করবো, আল্লাহ যেন হাবিব ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর পুলিশ প্রশাসন, পুলিশ বিশেষ করে পুলিশ ভাইয়েরা আমাদেরকে অনেক হেল্প করছে, পুলিশ ভাইয়েরা অনেক হেল্প করছে। যেমন স্যারের নাম কি, ভারত স্যার আমাকে অনেক হেল্প করছে। আপনারা কেউ আমাদের কারণে বাইরের কোন লোকের জন্য বিশৃঙ্খলা না হয় সেটা লক্ষ্য রাখবো। আমাদের দেওয়া পাওয়া দাবি যেগুলো ইনশাল্লাহ মানি নিছে, আর কোনো সমস্যা হবে না। আমরা চাই না উত্তরা ইপিজেড বন্ধ থাক। আমাদের যেমন ক্ষতি সেরকম কোম্পানিরও ক্ষতি আছে, আমরা চাই আমাদেরও ক্ষতি না হোক, কোম্পানিরও ক্ষতি না হোক। আমরা আগামীকাল থেকে সবাই সকালে কাজে যোগদান করবো। আমিও ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ সকাল হলে আমি চলে আসবো। আপনারা কথা দিলেন আগামীকালকে শান্তিপূর্ণ ভাবে কোম্পানিতে আসবেন। বাকি কথা, আমার কথা আগামীকালকে আমাদের যে ভুল বুঝে হয়েছে, আমি চলে আসছি, আপনারা আছেন। আমরা আগামীকাল থেকে নির্দেশ কাজে যাবো, সবাই কাজে যাবো, কোম্পানির কোনো ক্ষতি করবো না। আমার মুখ ব্যতীত অন্য কারো কথা শুনবেন না, কোনো গুজবে কান দেবেন না। আমি বাইরে আছি, আমি আপনাদের পাশে আছি। আমি বলি নাই আমি সাইফুল টাকার কাছে বিক্রি হবো না বলছি, আমি আপনাদের পাশে আছি। আমার কথা শুনবেন। আগামীকাল থেকে আপনাদের দাবি ছিল আমার মুক্তি। আমি আমার বাবা সুন্দরভাবে মুক্তি পাইছি আপনাদের সহযোগিতায়, পুলিশের সহযোগিতায়, অ্যাডভোকেট ভাইয়েরা আছে, সবার সহযোগিতায়, বিভিন্ন দলীয় গণমাধ্যম ব্যক্তির মাধ্যমে সেটা হয়েছে। যেটা এক মাসেও সম্ভব না সেটা একদিনে করে দিচ্ছেন, এটাই সবচেয়ে বেশি। এই জামিনটা করতে মিনিমাম আমাকে 25 দিন বা 1 মাস আরো বেশি সময় লাগতো। সেটা আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা এবং পুলিশ ভাইয়েদের সহযোগিতায়, ওদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব ছিল না। এর জন্য সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আগামীকাল থেকে সবাই নিজ কাজে যোগদান করবো ইনশাল্লাহ। আমি আমার বাবা আপনাদের সাথে যাবো তাহলে ইনশাল্লাহ। আপনি আমাকে কল দিয়েছিলেন। এদিকে স্যার দেখা যাবে। তোমার মামা আছে না জাহাঙ্গীর মামা, কি তোমার জাহাঙ্গীর মামাকে কালকে রাতে জিজ্ঞাসা করিও। কালকে রাতে কথা বলছি যে আজকে সন্ধ্যার আগে যদি জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের বাবা তোমাকে আর তোমার বাবাকে দিতে না পারি ছাড়ি দিব। কালকে বলছি তোমার মামা বেঁচে আছে জিজ্ঞাসা করি, বলছে না
আছে আগে বেশি আমাকে 100 টাকা দিছে রে